উত্তর কোরিয়া এমন একটি দেশ যার নাম শুনলে আমরা সবসময় একটি দরিদ্র দেশের কথা চিন্তা ভাবনা করি। এমন একটা অর্থনীতির কথা চিন্তা করি যে অর্থনীতি নিজে কখনো চলতে পারে না। এই দেশের ইকোনমির কথা চিন্তা করলে অন্যান্য দেশের ফরেন এইডের উপর ডিপেন্ডেন্ট কিংবা ইলিসিড অ্যাক্টিভিটির উপর ডিপেন্ডেন্ট একটা ইকোনমির কথাই আমাদের মাথার মধ্যে আসে। কিন্তু উত্তর কোরিয়ার ইকোনমির অবস্থা সবসময় এরকম ছিল না। একটা সময় ছিল যখন উত্তর কোরিয়ার ইকোনমি অনেক বেশি স্ট্রং ছিল এবং তাদের পোটেনশিয়ালও ছিল অনেক বেশি। একটা সময় ইয়ার অন ইয়ার 15% জিডিপি গ্রোথ নিয়ে সে সময়ের পৃথিবীর ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমির একটি দেশ ছিল উত্তর কোরিয়া। আমরা যদি জিওগ্রাফিক্যালিও চিন্তা করি তাহলে পৃথিবীর বিরাট এক কনজিউমার মার্কেট চায়না কিংবা রাশিয়ার মতো জ্বালানি রপ্তানিকারক দেশের প্রতিবেশী হওয়াটাও কিন্তু একটা আনপ্যারালাল অ্যাডভান্টেজ। সে বিবেচনায় স্যাংশনের মতো একটা বড় ফ্যাক্টরকে কাউন্ট করার পরেও লো লেবার কস্টের এই দেশটির ইকোনমি অন্ততপক্ষে ভিয়েতনামকে ছাড়িয়ে যেতে না পারা অনেকটাই অস্বাভাবিক। তারপরও সকল সূচকেই এই দেশটি লিটারালি তলানির মধ্যে পড়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে, ইতিহাসে সাকসেসফুল এই দেশটি, যেই দেশের ইকোনমির একটা বিরাট পোটেনশিয়াল ছিল, যেই দেশটাকে কমিউনিজমের সাকসেস স্টোরি হিসেবে ধরা হতো, সেই দেশটি আজকে একটা ব্যর্থ রাষ্ট্রে কিভাবে পরিণত হলো? উত্তর কোরিয়ার ইকোনমিক ডাউনফল সম্পর্কে আমাদের জানতে হলে উত্তর কোরিয়ার ইতিহাস সম্পর্কে একটু জানা উচিত। বিগত 2000 বছরে এই কোরিয়ান পেনিনসুলা বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের অধীনে ছিল, আবার অনেক সময় তারা অন্য দেশের পাপেট স্টেট হিসেবেও ছিল। কখনো চাইনিজ, কখনো মঙ্গল, কখনো রাশিয়ান কিংবা জাপানিজ এম্পায়ারের দখলে ছিল এই কোরিয়ান পেনিনসুলা, আবার অনেক সময় এই দেশগুলোর পাপেট স্টেট হিসেবেও ছিল তারা। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া প্রতিবেশী দেশ হওয়ার কারণে আমরা সবসময় মনে করি দেশ দুটির কালচার অনেকটা সিমিলার এবং তারা অনেক ইউনাইটেড, কিন্তু এটা মোটেও সত্য না। ইতিহাসের বিভিন্ন সময় উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এক এক সময় এক এক রাজ্যের অধীনে ছিল, আবার অনেক সময় দুই কোরিয়া এক রাজ্যের অধীনেও ছিল, যার ফলে দুই কোরিয়ার মধ্যে কিছু কিছু মিল থাকলেও তাদের কালচারের মধ্যে হিউজ ডিফারেন্স আছে, অ্যান্ড এই ডিফারেন্সটা খুব সহজে নোটিসও করা যায়। কোরিয়ান পেনিনসুলার উত্তরাঞ্চল নিয়মিত চায়নার আক্রমণের শিকার হয়ে এসেছে, যার ফলে উত্তরাঞ্চলে একটা মার্শিয়াল কালচার গড়ে ওঠে। পাশাপাশি চাইনিজ কালচারের ইনফ্লুয়েন্সও এই জায়গায় অনেক বেশি দেখা যায়। অপরদিকে দক্ষিণাঞ্চলে ট্রেডিশনাল কালচারের পাশাপাশি বাণিজ্যিকরণের কারণে বিদেশি কালচারের ইনফ্লুয়েন্সও বাড়তে থাকে। এছাড়াও দক্ষিণাঞ্চলের কালচারের মাঞ্চুরিয়া কিংবা জাপানের কালচারাল ইনফ্লুয়েন্সও অনেক বেশি নোটিস করা যায়। দুই কোরিয়াকে একত্রে দীর্ঘ সময়ের জন্য শাসন করেছে জোসন ডাইনেস্টি। এরপর অবশেষে 1897 সালে দুই কোরিয়া জোসন ডাইনেস্টি থেকে মুক্তি লাভ করে এবং কোরিয়ান এম্পায়ার গঠন করে। শুরু থেকেই রাশিয়ান জারদের সাথে কোরিয়ান এম্পায়ারের সম্পর্ক অনেক ভালো ছিল। সে সময় রাশিয়ানরা কোরিয়ান নিরাপত্তা এবং সামরিক বাহিনীর আধুনিকায়নের পাশাপাশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনেও সহায়তা করে, যার ফলে ওই সময় কোরিয়ার বর্ডার অনেকটা স্টেবল হয়ে আসে। এছাড়াও কোরিয়ান এডুকেশন সিস্টেমকে রিফর্ম করার পিছনেও রাশিয়ানদের অনেক বড় অবদান ছিল। তবে বিংশ শতাব্দীর শুরুর দিক থেকে রাশিয়ান এম্পায়ার ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং 2004 সালের রুশো জাপানিজ ওয়ারে জাপানিজরা রাশিয়ানদেরকে অনেক বাজেভাবে পরাজিত করে। যুদ্ধের এই পরাজয়ের সাথে সাথে রাশিয়া এবং কোরিয়ার এই বন্ধুত্বেরও ইতি টানা হয়ে যায়। এরপর 1910 সালে কোরিয়াকে জাপানের অফিসিয়াল কলোনি বানানো হয় এবং তাদের উপর শুরু হয় ব্যাপক নির্যাতন। কোরিয়ার বেশিরভাগ কৃষি জমি দক্ষিণাঞ্চলে থাকার কারণে কোরিয়ার দক্ষিণাঞ্চলকে জাপান তাদের ব্রেড বাস্কেটে পরিণত করে। অপরদিকে কোরিয়ার উত্তরাঞ্চল পাহাড়ি এলাকা হয়, সেই জায়গায় খুব বেশি একটা কৃষি জমি ছিল না, তাই জাপানিজরা ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচারগুলো কোরিয়ার উত্তরাঞ্চলে তৈরি করা শুরু করে, যার ফলে কোরিয়ার উত্তরাঞ্চল ধীরে ধীরে একটি ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউসে পরিণত হয়। আর এখান থেকেই কোরিয়ার ফাইন্যান্সিয়াল স্যাগ্রিগেশনটা শুরু হয়, যেখানে উত্তরাঞ্চলে একটি মিডল ক্লাস সোসাইটি তৈরি হচ্ছিল যারা সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর নির্ভর ছিল, এবং দক্ষিণাঞ্চলে তুলনামূলক দরিদ্র একটি কৃষি সমাজ গড়ে উঠছিল। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জাপানিজরা যুদ্ধে হারতে থাকলে প্রেক্ষাপট আবারও বদলে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে কোরিয়ান পেনিনসুলায় রাশিয়ান এম্পায়ারের হারানো ইনফ্লুয়েন্স ফিরে পেতে প্রায় 1.5 মিলিয়ন সেনার বিশাল বাহিনী নিয়ে কোরিয়াকে আক্রমণ করে সোভিয়েত ইউনিয়ন।
সোভিয়েত ইউনিয়নের এরকম অ্যাগ্রেসিভ ট্যাকটিক্সের জন্য ইউএসএ বুঝতে পারে কোরিয়া কমিউনিস্ট ইনফ্লুয়েন্সের আন্ডারে চলে যাওয়ার একটা বড় পসিবিলিটি আছে, যার ফলে আমেরিকা দক্ষিণাঞ্চল থেকে কোরিয়াকে আক্রমণ করা শুরু করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে 38 প্যারালাল বরাবর কোরিয়াকে দুইটি দেশে ভাগ করা হয়, যেটার দক্ষিণাঞ্চলকে সাময়িক সময়ের জন্য নিয়ন্ত্রণ করার দায়িত্ব নেয় আমেরিকা এবং উত্তরাঞ্চলকে সাময়িক সময়ের জন্য নিয়ন্ত্রণ করার দায়িত্ব নেয় সোভিয়েত ইউনিয়ন। উত্তর কোরিয়াকে সোভিয়েত ইউনিয়নের পাপেট স্টেট বানানোর জন্য একজন সোভিয়েত কমান্ডার কিম ইল সানকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বানানো হয়। এমনকি উত্তর কোরিয়ার সংবিধানের খসড়াও সোভিয়েতরাই বানিয়ে দিয়েছিল এবং সংবিধানের মূলধারাগুলো সোভিয়েতদের অনুমতি নিয়েই বাস্তবায়ন করা হয়। অপরদিকে দক্ষিণ কোরিয়ায় আমেরিকা অন পেপার একটি ডেমোক্রেটিক ক্যাপিটালিজম প্রতিষ্ঠা করে, যা বাস্তবে 80-র দশকের আগ পর্যন্ত ছিল একটি নিষ্ঠুর মিলিটারি ডিক্টেটরশিপ। এভাবেই দুই কোরিয়া আবারও দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আর এর কিছুদিন পরেই উত্তর কোরিয়ায় দেখা দেয় খাদ্য সংকট, কারণ উত্তর কোরিয়ায় খুব বেশি একটা কৃষি জমি নেই, যার ফলে নিজেদের প্রয়োজন মাফিক খাদ্য উৎপাদন করা উত্তর কোরিয়ার পক্ষে সম্ভব ছিল না। তবে উত্তর কোরিয়ার এই খাদ্য সংকট খুব দ্রুত কেটে যায়, কারণ সোভিয়েত ইউনিয়ন উত্তর কোরিয়াকে এমন একটি এক্সাম্পল হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছিল যেন মনে হয় কমিউনিজম অনেক ভালো একটা ইকোনমিক মডেল এবং কোনো কমিউনিস্ট দেশ বিপদে পড়লে অন্যান্য সব কমিউনিস্ট দেশ সহায়তার জন্য এগিয়ে আসে, যার ফলে উত্তর কোরিয়া প্রচুর ত্রাণ ও সহায়তা পেতে থাকে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে। কিম ইল সান নর্থ কোরিয়াতে একটি কমন বেসড ইকোনমি তৈরি করে, যেখানে অন্যান্য কমিউনিস্ট রাষ্ট্রের মতোই 5 বছর মেয়াদী পরিকল্পনার ভিত্তিতে বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতো। জনগণের দায়িত্ব ছিল উৎপাদন আর রাষ্ট্রের কাজ ছিল তা বিতরণ। প্রায় ক্যাশলেস একটা ব্যবস্থা ছিল। এই ক্যাশলেস ব্যবস্থায় জনগণের আয় ও ব্যয়ের উপর রাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। অর্থের ব্যবহার অনেক সীমিত হয়ে পড়ে সে সময়, কারণ প্রয়োজনীয় পণ্য ও সেবা সরকার সরবরাহ করত রেশনিং ব্যবস্থার মাধ্যমে। নাগরিকেরা নির্দিষ্ট কুপন বা ভাউচারের মাধ্যমে খাদ্য, পোশাক ও বাসস্থান পেত। ব্যক্তিগত ব্যবসার কোনো সুযোগ ছিল না এই জায়গায়। সোজা ভাষায় বলতে গেলে প্রত্যেকটা কমিউনিস্ট রাষ্ট্রের মতো উত্তর কোরিয়ার অর্থনীতি সে সময় সম্পূর্ণ রাষ্ট্র নিয়ন্ত্রিত ছিল এবং এই সিস্টেম প্রথম দিকে অনেক সুন্দর ফাংশনও করছিল। উত্তর কোরিয়া দ্রুতই তাদের ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি আরও বাড়ায় এবং একটি শক্তিশালী লাইট ইন্ডাস্ট্রি গড়ে তোলে তাদের দেশের মধ্যে। ভবিষ্যতে যেন আরও খাদ্য ঘাটতি না দেখা যায় সেই লক্ষ্যে কৃষিখাতেও বিশেষভাবে জোর দেওয়া শুরু করে উত্তর কোরিয়া। এই ব্যবস্থা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কিম ইল সাংয়ের মূল স্লোগান ছিল জুচে, যার অর্থ হলো আত্মনির্ভরশীলতা। তার মূল বক্তব্য ছিল সভ্যতার সর্বোচ্চ স্তর হলো এমন একটি পর্যায় যেখানে সে অন্য সকল রাষ্ট্র হতে পুরোপুরি নির্ভরশীলতা মুক্ত হয়ে উঠতে পারবে, আর এই লক্ষ্য অর্জনের একমাত্র উপায় হলো সকল দায়িত্ব ও ক্ষমতা তার হাতে তুলে দেওয়া এবং তার উপর আস্থা রাখা। কিম ইল সাং তার এই বক্তব্যগুলোর মধ্যে কোরিয়ান কনফিউশনিজমের হায়ারার্কি বেসড কনসেপ্টগুলোকে তুলে ধরার চেষ্টা করেন, যার ফলে তার এই বক্তব্যগুলো সাধারণ কোরিয়ান মানুষজনের কাছে আরও বেশি গ্রহণযোগ্যতা লাভ করে। এভাবেই তাদের শক্তিশালী লাইট ইন্ডাস্ট্রির মাধ্যমে উত্তর কোরিয়া তাদের গোল্ডেন এজের পিকে পৌঁছায় এবং একটি আদর্শ কমিউনিস্ট রাষ্ট্রের উদাহরণ হিসেবে নিজেদেরকে তুলে ধরে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া তখন স্বৈরশাসন এবং দারিদ্রতায় হিমশিম খাচ্ছে। ঠিক সে সময় 1950 সালে ওভার কনফিডেন্ট কিম ইল সাং রাশিয়ার সমর্থনে দক্ষিণ কোরিয়া আক্রমণের সিদ্ধান্ত নেয়। এই যুদ্ধে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে প্রায় কোণঠাসা করে ফেলে, কিন্তু এই যুদ্ধে উত্তর কোরিয়ার জয় যখন মোটামুটি নিশ্চিত, ঠিক তখনই এই যুদ্ধে হস্তক্ষেপ করে আমেরিকা নিজেই। এরপর আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার যৌথ বাহিনী উত্তর কোরিয়াকে কোণঠাসা করতে শুরু করে। তারা উত্তর কোরিয়াকে দখল করতে করতে উত্তর কোরিয়ার সীমান্ত প্রায় চীনের কাছাকাছি নিয়ে যায়। ঠিক এই সময় রিফিউজি ক্রাইসিস তৈরি হওয়ার ভয়ে চীনও এই যুদ্ধে অংশগ্রহণ করে। অবশেষে 1953 সালের 27 জুলাই এই যুদ্ধের অবসান ঘটে। দুই কোরিয়ার সীমান্তের মাঝখানে বাফার হিসাবে ডিমিলিটারাইজ জোন বসানো হয়, যেটি এখন পর্যন্ত টিকে আছে। এই যুদ্ধে টেকনিক্যালি উত্তর কোরিয়া না হারলেও এই যুদ্ধে তাদের হিডেন কস্ট ছিল প্রচুর। ইউএসের কার্পেট বম্বিং অভিযানে পুরো উত্তর কোরিয়া বিধ্বস্ত হয়ে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে শত্রু দেশগুলোর উপর আমেরিকা যে পরিমাণ বোমা ফেলেছিল, কোরিয়ান ওয়ারে শুধুমাত্র উত্তর কোরিয়ার উপরেই তারা এর চেয়ে বেশি বোমা ফেলে, যার ফলে উত্তর কোরিয়ার 90% ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে যায়। জাপানিজদের রেখে যাওয়া যেসব ইন্ডাস্ট্রির উপর বেস করে উত্তর কোরিয়া এতদিন আগাচ্ছিল, আমেরিকা সেসব ধ্বংস করে উত্তর কোরিয়াকে আবার প্রি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এরাতে নিয়ে যায়। কিন্তু তবুও তাদের ইকোনমি তখন খুব দ্রুত গ্রো করছিল এবং গ্রোথ রেটের ফিগারও অনেক বড় ছিল। এর কারণ হচ্ছে তাদের গ্রোথ ছিল সম্পূর্ণ ফাঁপা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উত্তর কোরিয়ার অর্থনীতি এতটাই নিচে ছিল যে সামান্য অগ্রগতি বড় পার্সেন্টেজ ফিগার তৈরি করতে থাকে। এটার একটা এক্সাম্পল হতে পারে বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জিডিপি গ্রোথ রেট ছিল 1974 সালে 9.6%, আর সে সময় বাংলাদেশে দুর্ভিক্ষ চলছিল। এছাড়াও সে সময় কিম ইল সাংয়ের স্বনির্ভরতার বড় বড় স্লোগানগুলো সবসময় প্রচার করা হলেও বাস্তবে তারা ছিল ভয়াবহ রকম নির্ভরশীল।
খাবার থেকে শুরু করে হেভি ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি সবকিছুই তারা চীন বা রাশিয়ার কাছ থেকে নিয়ে আসতো। আর মজার বিষয়টা হচ্ছে এসব ইম্পোর্ট করার জন্য যে অর্থ তারা ব্যবহার করত তার বড় একটা পার্সেন্টেজ হচ্ছে রাশিয়া এবং চায়নার কাছ থেকে নেওয়া ফাইন্যান্সিয়াল এইড। স্ট্যালিনের মৃত্যুর পর থেকেই রাশিয়া এবং চায়নার দূরত্ব বাড়তে থাকে, আর এই দূরত্বকেই কাজে লাগানো শুরু করে উত্তর কোরিয়া। তারা প্রথমে চায়নার কাছ থেকে এইড চাইতো, এন্ড এরপর চায়না তাদেরকে এইড না দিলে তারা রাশিয়ার কাছে এইড চাইতো। আবার অনেক সময় এই ঘটনার ভাইস ভার্সাও ঘটতো। যেহেতু সে সময় চায়না এবং রাশিয়া একে অপরের কাইন্ড অফ কম্পিটিটর হয়ে পড়ে, তাই তারা কেউই চাইতো না উত্তর কোরিয়ার উপর আরেকজনের ইনফ্লুয়েন্স বাড়ুক। এভাবেই উত্তর কোরিয়া রাশিয়া এবং চায়নার কাছ থেকে খাবার, ত্রাণ, ঋণ, সস্তা জ্বালানি নিয়ে আসতে থাকে, আর নিজেরা ডিপেন্ডেন্সির একটা সাইকেলের মধ্যে পড়ে যায়। তাদের গ্রোথ রেটও স্লো হতে থাকে এবং তারা লোনের উপর আরো বেশি ডিপেন্ডেন্ট হতে থাকে। একই সময় দক্ষিণ কোরিয়া খুব দ্রুত এগিয়ে যেতে থাকে। 1998 সালে অলিম্পিক গেমস সোলে অনুষ্ঠিত করার মাধ্যমে তারা আরো স্পষ্টভাবে জানান দেয় উত্তর কোরিয়া কোনোদিনও অর্থনৈতিকভাবে দক্ষিণ কোরিয়াকে আর ধরতে পারবে না। এরপর থেকেই নিজেদেরকে জাতে তোলার জন্য বিশাল বিশাল মেগা প্রজেক্টে হাত দেওয়া শুরু করে উত্তর কোরিয়া। উপকূলে প্রায় 1100 বর্গ কিলোমিটার ল্যান্ড রিক্লেমেশন প্রজেক্ট শুরু করে তারা সে সময় তারা পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ নির্মাণেরও চেষ্টা করে। তারা অনেকগুলো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করার কাজ শুরু করে। রিগিয়ং হোটেল তৈরি করার সিদ্ধান্ত তারা সে সময় নেয়। যদিও বাস্তবে এতগুলো মেগা প্রজেক্ট সামলানোর ক্ষমতা কখনোই উত্তর কোরিয়ার ছিল না। আমরা যদি শুধুমাত্র রুগিয়াং হোটেলের দিকে তাকাই তাহলে দেখবো এটার মোট ব্যয় ছিল উত্তর কোরিয়ার জিডিপির প্রায় 2%। কিন্তু এই রুগিয়াং হোটেলের কাজ তারা এখন পর্যন্ত শেষ করতে পারে নাই। আর এই বিল্ডিংটাও দেখতে উত্তর কোরিয়ার গ্রোথের মতো এই ফাঁপা, ভিতরে কিছু নাই অ্যাকচুয়ালি। এরপর 1991 সালে সোভিয়েত ইউনিয়ন কোলাপস করে এবং উত্তর কোরিয়া তাদের লাইফলাইন হারায়। ইউএসএসআর এর সাথে উত্তর কোরিয়ার বাণিজ্য 6 ভাগের 1 ভাগে নেমে আসে। রাতারাতি খাবার আমদানি এবং ত্রাণ বন্ধ হয়ে যায়। কিন্তু উত্তর কোরিয়ার সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে নেয়ার ঋণগুলোর কোনোটাই মাফ করা হয় না। সোভিয়েত ইউনিয়ন কোলাপস করার পরে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না হওয়ায় এবং উত্তর কোরিয়ার আগের মতো তেমন কোনো জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স না থাকায় জ্বালানি আমদানিতে রাশিয়া তাদেরকে আগের মতো সুবিধা দিচ্ছিল না। অন্যদিকে চায়নাও ধীরে ধীরে ক্যাপিটালিজমের দিকে ঝুঁকতে থাকে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা ইনভেস্টমেন্টের জন্য ঝুঁকে পড়ে এবং তাদের এক সময়কার আইডিওলজিক্যাল মিত্র নর্থ কোরিয়া এখন তাদের কাছে একটি লায়াবিলিটিতে পরিণত হয়। এসবের ফলাফল হিসাবে মাত্র 3 বছরে উত্তর কোরিয়ার জিডিপি প্রায় 50% শ্রিঙ্ক করে। এতগুলো ইকোনমিক হার্ডশিপের মাঝখানেও উত্তর কোরিয়া একটা জায়গায় কনসিস্টেন্টলি ইনভেস্ট করেই যাচ্ছে, আর সেটা হচ্ছে তাদের মিলিটারি। প্রতি বছর তারা তাদের জিডিপির 20 থেকে 30% এই মিলিটারির উপর খরচ করে থাকে। 90-এর দশকে উত্তর কোরিয়ার ইকোনমি যখন অনেক বেশি স্ট্রাগল করছিল, ঠিক সেই সময় তাদের সামনে চলে আসে আরেকটা বড় চ্যালেঞ্জ। 90-এর দশকের বিভিন্ন সময়ে উত্তর কোরিয়াকে বেশ কয়েকটা খরা এবং বন্যার মুখোমুখি হতে হয়, যার ফলে তাদের খাদ্যের উৎপাদন আরও কমে যায়। 1995 সালের ভয়াবহ বন্যায় কোরিয়ান সরকারের খাবার সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে যায়। একদিকে তারা প্রত্যন্ত অঞ্চলগুলোয় তাদের খাবার পৌঁছে দিতে পারছিল না, অন্যদিকে তাদের আন্ডারগ্রাউন্ড স্টোরেজগুলোয় বন্যার পানি ঢুকে খাবারের স্টকপাইল নষ্ট করে ফেলে। আবার কয়লা খনি থেকে পানি উপচে কৃষি জমির মধ্যে ছড়িয়ে পড়ে, যার ফলে ওই জমিগুলো আগামী কয়েক মৌসুম খাদ্য উৎপাদনের জন্য অনুপযোগী হয়ে পড়ে। এছাড়াও 1995 সাল থেকে 1997 সাল পর্যন্ত উত্তর কোরিয়ায় একটা বিরাট বড় পাওয়ার শর্টেজও দেখা যায়। বিভিন্ন সোর্সের মতে এই বন্যা এবং খরায় উত্তর কোরিয়ায় প্রায় 2.5 লাখ থেকে 3.5 মিলিয়ন মানুষ মারা যায়। স্বনির্ভর হওয়ার চেষ্টায় থাকা উত্তর কোরিয়া সে সময় আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর কাছে সাহায্য চায় এবং এক সময় এই সংস্থাগুলো তাদের মোট খাবারের চাহিদার প্রায় 70% পর্যন্ত সরবরাহ করেছিল। কিন্তু একই সময়ে তারা ত্রাণ হিসেবে পাওয়া অর্থের একটি বড় অংশ তাদের ব্যালিস্টিক মিসাইল এবং নিউক্লিয়ার প্রজেক্টে ডাইভার্ট করতে থাকে। ফলে ধীরে ধীরে ইন্টারন্যাশনাল এইড অর্গানাইজেশনগুলো উত্তর কোরিয়াকে ত্রাণ দেওয়া থেকে পিছিয়ে আসতে থাকে। উত্তর কোরিয়া বেশ কয়েকবার তাদের এই নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও গোপনে তারা তা চালিয়ে যেতে থাকে, যার ফলে একসময় জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের অনেকগুলো দেশ তাদের সাথে বাণিজ্য করা বন্ধ করে দেয় এবং তাদেরকে বিভিন্ন স্যাংশন দিতে শুরু করে। নিঃসন্দেহে 90 দশকের এই বন্যা এবং খরা উত্তর কোরিয়ার ইতিহাসের সবচেয়ে বড় একটা ঘটনা। এই বন্যা এবং খরায় তাদের কমন বেসড ইকোনমিক মডেল সম্পূর্ণরূপে কোলাপস করে এবং নিজেদের মৌলিক চাহিদা পূরণের জন্য সরকারের উপর ডিপেন্ডেন্ট একটা জাতি বুঝতে পারে এখন তাদের নিজের ব্যবস্থা নিজেই করতে হবে। তাদের মৌলিক চাহিদা পূরণ করার ক্ষমতা তাদের সরকারের আর নেই। এভাবেই ধীরে ধীরে ধ্বংস হতে থাকে উত্তর কোরিয়ার ইকোনমিক পোটেনশিয়াল, আর দারিদ্রতা, খাদ্য ঘাটতি আর ক্রাইম হয়ে দাঁড়ায় দেশটির জনগণের নিত্যদিনের সঙ্গী। এখন প্রশ্ন আসতে পারে, বর্তমান সময়ে উত্তর কোরিয়া বলতে গেলে কোনো কিছুই রপ্তানি করে না, পাশাপাশি দেশটির উপর আরোপ করা আছে অনেকগুলো স্যাংশনস।
তবুও উত্তর কোরিয়া তাদের মিলিটারিতে এখনও সমান তালে ইনভেস্ট করেই যাচ্ছে। তারা এখনও তাদের নিউক্লিয়ার প্রোগ্রামকে ইমপ্রুভ করার জন্য নিয়মিত কাজ করছে। যেখানে আইসোলেটেড এবং স্যাংশনড ইকোনমি লিটারালি ধসে পড়ার কথা, সেখানে তারা স্টিল কিভাবে সার্ভাইভ করছে এবং কিভাবে অর্থ সংগ্রহ করছে সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে। অলরেডি আই বাটনের লিঙ্ক চলে আসছে, আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন।